কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবারের হজ যাত্রা নির্বিঘ্ন শান্তিপূর্ণ হবে বললেন ধর্ম উপদেষ্টা এক উদ্বোধন। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। আর কিছুক্ষণের মধ্যে পবিত্র হজের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করবেন মুসল্লিরা। সোমবার সন্ধ্যায় রাজধানী আশকোনা হজ ক্যাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। এবারের হজ যাত্রা নির্বিঘ্ন শান্তিপূর্ণ হবে বলে আশ্বাস দেন ধর্ম উপদেষ্টা। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার সরকারি বাসভবন যমুনায় হজ যাত্রীদের জন্য লাব্বাইক নামের একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করেন। নাজিবুর রহমানের রিপোর্ট। বছর ঘুরে আবারও পবিত্র কাবার উদ্দেশ্যে যাত্রা করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে জড়ো হয়েছেন হাজারো মুসল্লি। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় সৌদির উদ্দেশ্যে রাতেই দেশ ছাড়বেন কয়েক হাজার মানুষ। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা ব্যবস্থাপনা ভালো পেয়েছি। রাস্তায় জ্যামজট এই যে হাজি ক্যাম্পের এখানে, এইটা আরেকটু ক্লিয়ার করলে আরও হাজিদের জন্য ভালো হবে। এবারের হজে বাংলাদেশ থেকে অংশ নেবেন ৮৭,১০০ জন। এর মধ্যে ভিসা পেয়েছেন ৬৫,০০০ হজযাত্রী। ভিসা জটিলতা সহ ফ্লাইট বুকিংয়ে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান হজ এজেন্সিগুলোর সংগঠন। সৌদি আরবের বেঁধে দেওয়া যে সময়, এটির মধ্যে এই কাজগুলো করা অত্যন্ত দুরূহ থাকা সত্ত্বেও তারা যথাসময়ে কাজগুলো সম্পন্ন করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হজযাত্রার উদ্বোধন ঘোষণা করে ধর্ম উপদেষ্টা বলেন, এবারের হজযাত্রা হবে নির্বিঘ্ন। আমরা নিবেদিত আপনারা যারা এই পবিত্র হজে যাওয়ার নিয়ত করেছেন বা আজকে রাতেই আপনারা রওনা হয়ে যাবেন, এবং ২৩২টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করবে। এর আগে হজযাত্রীদের সেবায় লাব্বাইক নামের একটি অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। এই অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা হজের যাবতীয় তথ্য পাবেন। হজযাত্রীদের ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে, পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করব, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে। ৩১ মে পর্যন্ত সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের মানুষ বাংলাদেশকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে চায় না এবং যুদ্ধ দেখতে চায় না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরাকানদের সাথে যোগাযোগের জন্য মানবিক করিডোর নিয়ে ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন তা সকল রাজনৈতিক দলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আর লিয়াজো কমিটির বৈঠক শেষে প্রধান উপদেষ্টার আল জাজিরায় দেওয়া নির্বাচন বিষয়ক বক্তব্যের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ জুলাই আন্দোলন করেনি। বিস্তারিত দেখুন ইফতেখার রেজার রিপোর্টে। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণসংযোগ ও পথসভা করেন বিএনপির মহাসচিব। পথসভায় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুধু বোঝে গণতন্ত্র আর মানুষের অধিকার। গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি, এখন সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের স্বার্থে ও মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া ইউনূস সরকারের প্রধান কর্তব্য। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে যাওয়াতে চাই না, আমাদের এখানে এসে আরো কেউ জলকর্মল করুক সেটাও আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দেওয়াতে যে আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। প্রতিনিধি নির্বাচন করা দরকার, এই কারণে আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। এই নির্বাচনটা খুব ইমিডিয়েটলি করা দরকার, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এদিকে বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে আমির খসরু বলেন, সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচন পেছানোর জন্য সময়ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধাচরণ করছে। ইতিমধ্যে দেশের প্রায় 50টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে জানান তিনি। 16 বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ
নির্বাচনে এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। লিয়াজো কমিটির বৈঠকে ন্যাপ ভাসানী, পিপলস পার্টি, আম জনতা পার্টির নেতারা অংশ নেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন 25শে মে জমা দিতে সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে 1 মাস সময় চাইলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন। আবেদনে প্রসিকিউশন জানায়, আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর ঘটনায় নতুন একটি ভিডিও তাদের হাতে এসেছে, যা পর্যালোচনা করা প্রয়োজন। এজন্য তারা সময় চেয়েছেন। এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যার 4 মামলায় গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 12 জন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক এএসপি আবদুল্লাহিল কাফি, এএসপি শহীদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, কনস্টেবল মুকুল, এসআই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, এসি রাজেন চন্দ্র সাহা এবং নরসিংদীর ছাত্রলীগ সদস্য রবিউল ইসলাম। অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দেশের যে কোনো সংকটে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুস সোবহানের ওপর রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, মাওলানা আব্দুস সোবহানের কখনো হারিয়ে যাবে না, তার ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে সকলকে মুগ্ধ করত। আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কন্ডেম সেলে মৃত্যুর অপেক্ষায় থেকেও তিনি কখনো ভয় পাননি। সবাইকে এমন উদারতা ও সাহসিকতা সঞ্চার করার আহ্বান জানিয়েছেন তিনি। যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন। তারাই বরঞ্চ আজকে তাদের নিজের কর্মের পরিণতি ভোগ করছেন। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান এশিয়াটিকের ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকিরের বিরুদ্ধে রাষ্ট্র নয় একজন ব্যক্তি মামলা করেছে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য প্রকাশিত হবে। সোমবার সচিবালয়ে প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ইউনেস্কোর স্বীকৃতি পুনরায় ফিরে পেতে আনন্দ শোভাযাত্রার নামে আবেদন করার কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে এবার পহেলা বৈশাখ সফলভাবে উদযাপিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। জুলাই আগস্টে যারা 1400 মানুষ খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসন নিয়ে কোনো কথা হবে না বলে জানিয়েছেন তিনি। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে, তাই উৎসবে আমন্ত্রণ পাওয়া 9 জনের যাতায়াত খরচ সরকারের পক্ষ থেকে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। সোমবার বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে 26 কোটি টাকার অবৈধ সম্পদ ও 2,500 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগের ভিত্তিতে মামলাগুলো করা হয়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুদকের কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে জনগণকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন দুদক মহাপরিচালক। জনাব এনামুল হক, সাবেক সংসদ সদস্য, রাজশাহী 4, বাংলাদেশ জাতীয় সংসদ, 22টি ব্যাংক হিসাবে 1120 কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট 2239 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। তহুরা হক নিজ নামেও 2টি ব্যাংক হিসাবে 3 কোটি 40 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করার অপরাধ
অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও বাংলা সহ বিশ্বের 20টি ভাষায় পবিত্র হজের খুতবা অনুবাদ করা হবে। সৌদি আরবের মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, হজের দিন আরাফাত ময়দান থেকে মূল খুতবা আরবিতে দেয়া হবে। অন্য যেসব ভাষায় হজের খুতবা অনুবাদ করা হবে তার মধ্যে ইংরেজি, ফ্রেঞ্চ, মালয়, উর্দু, ফার্সি, চাইনিজ, তুর্কি, রুশ, মালায়ালাম ও জার্মান ভাষা উল্লেখযোগ্য। বিশ্বের গুরুত্বপূর্ণ ভাষাগুলোর ওপর ভিত্তি করে অনুবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে ইসলামের সুমহান বার্তা সারা বিশ্বের মানুষের কাছে সহজেই পৌঁছানো যায়। এবার চাঁদ দেখার সাপেক্ষে আগামী 5 বা 6 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতির সাথে টাস্কফোর্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন টাস্কফোর্সের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলামিন। বিকেলে বিএসইসি ভবনে চূড়ান্ত সুপারিশের বিষয়ে সংবাদ সম্মেলনে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স উল্লেখিত চূড়ান্ত সুপারিশের বিস্তারিত তুলে ধরেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন টাস্কফোর্সের সদস্যরা। বলেন, মার্জিন রুলস 1999 যুগোপযোগীকরণে চূড়ান্ত সুপারিশ পেশ করেছে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। প্রত্যেক অংশীজনের সাথে কথা হয়েছে, তবে তাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন সদস্যরা। বলেন, পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জকে ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে সরকার। এজন্য বিদ্যমান জটিলতা নিরসনে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন আয়োজিত পাকিস্তান বাংলাদেশ বিজনেস ফোরামে এসব কথা বলেন তিনি। পাকিস্তানি ব্যবসায়ীদের তিনি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এই ফোরামের লক্ষ্য। দিনব্যাপী এই ফোরামে পাকিস্তানের রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় বিজিএমইএ এবং পিআরজিএমইএ এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড মোশাররফ ফাউন্ডেশনের সদস্য সচিব ড খন্দকার মারুফ হোসেনের মালয়েশিয়া আগমন উপলক্ষে সংবর্ধনা এবং আলোচনা সভা করেছে ড মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের বুকেত বিনতাংয়ের ভিআইপি পিঠাঘর হলরুমে সংগঠনের সভাপতি ড ওয়ালিউল্লাহ জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলহাজ ড এম এ কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, মালয়েশিয়ার ড মোশাররফ ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ মোল্লা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি আলিফ সরকার, মোহাম্মদ হাকিম মিয়া, আনোয়ার পারভেজ, রাসেল রানা, আবু কাউসার ভুইয়া সহ আরও অনেকেই। আলোচনার শুরুতেই মুসলিম উম্মার শান্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ড মোশাররফ হোসেনের সুস্বাস্থ্য কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সুলভ মূল্যে বিমান টিকেটের নিশ্চয়তা নিয়ে শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশে অধ্যুষিত কোতোয়ারা বাংলা মার্কেটে স্কাই হোম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কুয়ালালামপুর শাখার শুভ উদ্বোধন করা হয়। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামীম ব্যাপারে ও নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিনের উপস্থিতিতে ফিতা কেটে শাখার উদ্বোধন করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান, কোতোরায়া ব্যবসায়ী মোহাম্মদ নাসিম, মোহাম্মদ রাসেল, মোজাম্মেল সহ বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধন উপলক্ষে নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন জানিয়েছেন, প্রতিষ্ঠানের মেইন শাখা জহুর বারুতে থাকলেও কুয়ালালামপুরের অবস্থানরত প্রবাসীদের কথা মাথায় রেখে এখানে এই শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে 30% ছাড়ে টিকিট বিক্রয় সহ সুলভ মূল্যে দেশের প্রিয়জনদের কাছে মাল পাঠানো, এছাড়াও বিটুবি এজেন্ট নিয়ে ব্যবসা করার সুব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবারের হজ যাত্রা নির্বিঘ্ন শান্তিপূর্ণ হবে বললেন ধর্মোপদেষ্টা অ্যাপ উদ্বোধন। এ ছিল এনটিভির মধ্যরাতের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7টায় 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।